নেতাজির আইডিয়াল, নেতাজির আদর্শ, সেই নিয়ে আমরা স্যারের কাছ থেকে কিছু শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকি। স্যার প্লিজ। স্বামী একচিত্তানন্দ, অধ্যাপক বিশ্বনাথ দাস, অধ্যাপক ইন্দ্রাশিস ব্যানার্জি, বেলুর বিদ্যা মন্দিরের সমস্ত শিক্ষক এবং ছাত্রবৃন্দ, আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আমার গভীর কৃতজ্ঞতা জানাই আমাকে স্বামী তথাগতনন্দ স্মারক বক্তৃতা দেওয়ার জন্য আপনারা যে আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। প্রায় 2.5 বছর বর্মায় কারাবাসের পর 1927 সালের এপ্রিল মাসে একটি চিঠিতে সুভাষচন্দ্র জানিয়েছিলেন যে এতদিনে ত্যাগ ও অমৃত একই মুদ্রার দুই পিঠ বলে তিনি উপলব্ধি করেছেন। 100% অর্জন ও 100% ত্যাগ এর মাহাত্ম্য তিনি উপলব্ধি করেছেন এবং তাতে তিনি উদ্দীপ্ত হয়ে রয়েছেন। তার এই জীবন দর্শনের উৎস খুঁজতে গেলে অবশ্য চলে যেতে হবে আরো 15 বছর আগে, 1912 সালে। I was barely 15, সুভাষচন্দ্র তাঁর আত্মজীবনীতে লিখেছেন, when Vivekananda entered my life. বিবেকানন্দের বাণী থেকে সুভাষচন্দ্র তাঁর সমগ্র অস্তিত্বের ভর রাখার মতো আদর্শ খুঁজে পেলেন। একটা গোটা প্রজন্মকে বিবেকানন্দ অনুপ্রেরণা জুগিয়েছিলেন, কিন্তু তরুণ সুভাষের মতো এত গভীরভাবে প্রভাবিত বোধহয় আর কেউ হননি। স্বামী বিবেকানন্দের চিঠি আর বক্তৃতা খুঁটিয়ে পড়ে তার বার্তার মূল আদর্শটি স্পষ্টভাবে ধরতে পারলেন সুভাষ। আত্মানো মোক্ষার্থম জগদ্ধিতাচ, সংস্কৃত শ্লোকটি সেই আদর্শের ধারক। নিজের মুক্তির জন্য এবং জগতের সকল মানুষের সেবার জন্য জীবন উৎসর্গ করতে হবে, এই হলো তার জীবনের লক্ষ্য। মানুষের হিত একমাত্র সেবার মাধ্যমেই নিশ্চিত করা যায়। এর সঙ্গে সুভাষ যোগ করলেন আরেকটি বিষয়, মানুষের সেবার পথ হলো দেশের সেবা। স্বার্থশূন্য সেবার এই যে ব্রত সুভাষের মনে প্রণীত হলো, তা কিন্তু মধ্যযুগের স্বার্থ প্রণোদিত ধর্মচর্যার অংশ যে সেবাব্রত তার থেকে আলাদা, আবার মিল ও বেনথামের ইউটিলিটেরিয়ানিজমের থেকেও পৃথক। প্রাচীন ধর্মাদর্শের যে সম্পূর্ণ আধুনিক ব্যাখ্যা দিয়েছিলেন বিবেকানন্দ, তাতেই সুভাষ এতখানি অনুপ্রাণিত হন। এই ধর্মাদর্শের ভিত্তি বেদান্তের যুক্তিবাদী দর্শন। নিজের জীবন বিবেকানন্দ উৎসর্গ করেছিলেন বিজ্ঞান ও ধর্মের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করার লক্ষ্যে। সেদিনের শ্রেণী বিভক্ত সমাজে তার সাম্য প্রতিষ্ঠার আহ্বান যেন আধুনিক গণতন্ত্রের পূর্বাভাস হিসেবে এলো। ভারতের ভবিষ্যৎ চালনা করবে শূদ্র শ্রেণী, পশ্চাৎপর মানুষেরা, এই ছিল তার স্বপ্ন। আবেগমথিত ভাষায় তিনি যে ডাক দিয়েছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। সেই ডাক কেবল সাম্য প্রতিষ্ঠার ডাক ছিল না, সেই ডাকে ছিল শ্রদ্ধা ও বিশ্বাসের প্রকাশ। অপরের প্রতি গভীর শ্রদ্ধার ভাব থেকে নিজের প্রতি যে বিশ্বাস তৈরি হয় তার প্রকাশ। স্বামী বিবেকানন্দ যদি সেবা ও শ্রদ্ধার মূল্য শিখিয়ে থাকেন, বিবেকানন্দের ধর্মগুরু বেলুর মঠের নদীর ওপারে দক্ষিণেশ্বরের কালী মাতার পূজারী রামকৃষ্ণ পরমহংসের বাণী থেকে সুভাষ শিখেছিলেন ত্যাগের মাধ্যমে সত্য সন্ধানের মহিমা। 100 বছরেরও বেশি আগে 1913 সালের
8ই জানুয়ারি সুভাষচন্দ্র তার প্রিয় মেজদাদা শরৎচন্দ্রকে দুঃখ করে লিখেছিলেন যে ভারতের চারদিকে তার চোখে পড়ছিল অন্ধকার, হতাশা ও অবক্ষয়। সেই তমসাচ্ছন্ন পরিবেশে তার কাছে দেখা দিলেন দি এঞ্জেল অফ হোপ, দ্য সেন্টলি বিবেকানন্দা। A brighter future is India's destiny, সুভাষ মেজদাদাকে লিখলেন। The day may be far off, but it must come. আজও আমাদের চোখের সামনে আমরা অনেক সময় দেখি অন্ধকার, হতাশা ও অবক্ষয়, কিন্তু আশার আলো সুভাষচন্দ্র যেমন দেখেছিলেন, বিবেকানন্দও দেখেছিলেন। তিনি লিখেছিলেন, I look behind and after and find that all is right. In my deepest sorrows, there is a soul of light. ত্যাগ করতে হলে আগে কিছু পেতে হয়। সুভাষচন্দ্র তার জীবনের প্রতিটি সন্ধিক্ষণে এই অফুরান পাওয়া ও ফেলে যাওয়া, ছেড়ে যাওয়ার দৃষ্টান্ত রেখে গেছেন। এর একটি উদাহরণ অবশ্যই 1921 সালে আইসিএস থেকে ইস্তফা। ভারতে যাকে সবাই দেশবন্ধু বলে চেনে, সেই বয়োজ্যেষ্ঠ চিত্তরঞ্জন দাস যদি সর্বস্ব ত্যাগ করে জীবনের অনিশ্চয়তার মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারেন, তরুণ সুভাষই বা পারবেন না কেন? মেজদাদা শরৎচন্দ্রকে তিনি লিখলেন ইংল্যান্ড থেকে, Only on the soil of sacrifice and suffering can we raise our national edifice. যেদিন তিনি আইসিএস থেকে ইস্তফাপত্র পাঠালেন 22 এপ্রিল 1921, সেদিনই কলেজের পুরনো বন্ধু চারুচন্দ্র গাঙ্গুলিকে একটি অসামান্য চিঠি লিখেছিলেন সুভাষচন্দ্র। তুমি জানো, কর্তব্যের আহ্বানে একবার জীবন তরী ভাসিয়ে দিয়েছিলাম, সেই তরী এখন রম্য কাননে উপনীত হয়েছে, যেখানে পাওয়ার, প্রপার্টি, ওয়েলথ করতলগত, কিন্তু হৃদয়ের অন্তঃস্থল থেকে সাড়া আসছে, তোমার এতে আনন্দ নাই। তোমার একমাত্র আনন্দ সাগরের উর্মিমালার সঙ্গে সঙ্গে লাফিয়ে বেড়ানো। সেই আহ্বানকে সাড়া দিয়ে আজ তাঁরই হাতে জীবন তরী ভাসিয়ে দিলাম। তিনি জানেন এ তরী কোথায় পৌঁছবে। 1921 থেকে 1924 সাল অসহযোগ আন্দোলন ও স্বরাজ দলের কাজকর্ম ব্যস্ত রইলেন সুভাষচন্দ্র। শরৎচন্দ্রের পরিবারের সঙ্গে থাকতে ও দেশবন্ধু ও বাসন্তী দেবীর স্নেহচ্ছায়ায় জীবনটা ভালোই কাটছিল। হঠাৎ 1924 সালের 25 অক্টোবর সুভাষচন্দ্র গ্রেপ্তার হলেন। ইংরেজ সরকারের দাবি, গোয়েন্দা বিভাগের গোপন তথ্য অনুযায়ী সুভাষচন্দ্রই বাংলার বিপ্লবী আন্দোলনের প্রধান সংগঠক। সুদূর বর্মায় 2.5 বছর কঠোর কারাবাসের পরেও সুভাষচন্দ্র তার ত্যাগের আদর্শে অটুট। চিরকালের প্রবাসের চাইতে তিনি বেছে নেবেন লাইফ ইন এ জেল লিডিং টু দ্য সেপালকার। তিনি মেজদাদাকে জানালেন, I do not quail before the cheerless prospect, for I believe, as the poet does, that the paths of glory lead but to the grave. আরো একটি চিঠিতে সেন্ট পলের বিখ্যাত কথা উদ্ধৃত করে বললেন, We wrestle not against flesh and blood, but against principalities, against powers, against the rulers of the darkness of this world, against spiritual wickedness in high places. তাই এই স্পিরিচুয়াল উইকেডনেস ইন হাই প্লেসেস এর সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। তার বিরুদ্ধে ছিল তার সারা জীবনের আপোষহীন সংগ্রাম। যার চোখে ত্যাগ ও অমৃত সমতুল্য, তিনি অন্যের ত্যাগের প্রতি ছিলেন গভীরভাবে শ্রদ্ধাশীল। 1929 লাহোর জেলে 63 দিন দৃঢ়ভাবে অনশন করার পর যতীন্দ্রনাথ দাশের জীবন নির্বাপিত হল। সেই শোক সংবাদ পেয়ে রবীন্দ্রনাথ লিখলেন, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ, দূর করো মহারুদ্র যাহা মুগ্ধ যাহা ক্ষুদ্র, মৃত্যুরে করিবে তুচ্ছ প্রাণের উৎসাহ, দুঃখেরও মন্থন বেগে উঠিবে অমৃত,
শঙ্কা হতে রক্ষা পাবে যারা মৃত্যু ভীত, তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলি বেজে, প্রস্তর শৃঙ্খল মুক্ত ত্যাগেরও প্রবাহ। 1920 সালে একইভাবে ব্রিক্সটন জেলে জীবন উৎসর্গ করেছিলেন আয়ারল্যান্ডের শহর কর্কের মেয়র টেরেন্স ম্যাকসুইনি। তার পরিবার টেলিগ্রাম করে জানালেন, যতীন দাসের খবর পেয়ে তারা একই সঙ্গে শোক ও গর্ব, গ্রিফ অ্যান্ড প্রাইড অনুভব করছেন। জানালেন, স্বাধীনতা আসবেই, ফ্রিডম উইল কাম। 1928 সালে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে কংগ্রেসের স্বেচ্ছাসেবক দলে কাজ করতেন যতীন দাস, আর সেই সুভাষচন্দ্রই কলকাতায় তার শেষকৃত্যের দায়িত্ব নিলেন। শিশির কুমার বসু তার বসুবাড়ি গ্রন্থে লিখেছেন, কাজ সম্পন্ন হয়ে গেলে হাতে একটা কাগজের ছোট্ট মোড়ক নিয়ে বাড়ি ফিরলেন সুভাষ। 1 নম্বর উডবার্ন পার্কের বাড়ির মার্বেলের সিঁড়ির কাছে মার্বেলের মূর্তির মতোই স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলেন। মেজ বৌদিদি বিভাবতীকে বললেন, যতীন দাসের অস্থি যত্ন করে রেখে দেবেন। 1933 থেকে 1936 ইউরোপীয় নির্বাসনের শেষের দিকে সুভাষচন্দ্র আয়ারল্যান্ডে কর্ক শহরে পৌঁছলেন 1936-এর 30শে জানুয়ারি। কর্কে SS ওয়াশিংটন জাহাজ থেকে নেমে তার প্রথম কাজ টেরেন্স ম্যাকসুইনির কবরে পুষ্পস্তবক প্রদান। মার্চ মাসে আবার ত্যাগের জন্য প্রস্তুতি। ভারতে ফেরা মাত্র বন্দিত্ব সুনিশ্চিত। তার ভবিষ্যতের সহধর্মিনী এমিলিকে লিখলেন, My country calls me, my duty calls me. I must leave you and go back to my first love, my country. So often have I told you that I have already sold myself to my first love. সুভাষচন্দ্রের জীবনের ত্যাগের ইতিবৃত্ত অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ জানুয়ারি 1941-এ মহানিষ্ক্রমণের মুহূর্ত এবং ফেব্রুয়ারি 1943 সাবমেরিন যাত্রা ইউরোপ থেকে এশিয়া। 1940-এর নভেম্বরে ইংরেজ গভর্নরকে লিখেছিলেন প্রেসিডেন্সি জেল থেকে, রিলিজ মি অর আই শ্যাল রিফিউজ টু লিভ। দীর্ঘ উক্তিটি ক্রমে পরিণত হয় তীব্র আরতির স্বরে। কাব্যিক ছন্দময়তায় উচ্চারিত হয় এক আদর্শের অনুসন্ধান, যে অনুসন্ধান একদিন ক্লেশ ও আত্মত্যাগের মাধ্যমে পূর্ণ হয়ে উঠবে। What greater solace can there be than the feeling that one has lived and died for a principle? What higher satisfaction can a man possess than the knowledge that his spirit will beget kindred spirits to carry on his unfinished task? What better reward can a soul desire than the certainty that his message will be wafted over hills and dales and over the broad plains to distant lands? What higher consummation can life attain than peaceful self-immolation at the altar of one's cause? বাংলার তদানীন্তন প্রধানমন্ত্রীকে সুভাষচন্দ্র আরো জানিয়েছিলেন যে তার অনশন কোনো সাধারণ অনশন নয়। এই সিদ্ধান্ত তিনি নিয়েছেন after several months mature deliberation, finally sealed by a vow prayerfully taken by me on the sacred day of Kali Puja. সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধা ছিল সুভাষচন্দ্রের। তিনি বিশ্বাস করতেন বিবেকানন্দের সঙ্গে in the equal truth of all religions. তবু ব্যক্তিগত জীবনে তিনি বিশেষভাবে মাতৃরূপিণী দেবীর উপাসক। এক সন্ধ্যায় এলগিন রোডের বাড়ি থেকে রাঙা কাকাবাবুর নির্দেশে শিশির তার বোন ইলাকে নিয়ে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে গেলেন তাদের আসন্ন অভিযানের জন্য দেবীর আশীর্বাদ চাইতে। 16-17 জানুয়ারি 1941-এর রাত্রে মহানিষ্ক্রমণ সাফল্যমণ্ডিত হল। তবে ব্রিটিশকে ঠকানোর জন্য সুভাষচন্দ্র ও শিশির কুমারকে
তাদের বাড়ির অনেক লোকজনকেও ঠকাতে হলো, এমনকি সুভাষচন্দ্রের বৃদ্ধা মা প্রভাবতীকেও। গোমো স্টেশনে রাঙা কাকাবাবুকে পৌঁছে দিলেন শিশির। তিনি তাকিয়ে থাকলেন। নির্জন ওভারব্রিজ দিয়ে রাঙা কাকাবাবু তার স্বভাবসিদ্ধ দৃপ্ত অথচ বীর ভঙ্গিতে হেঁটে চলে যাচ্ছেন। আগে আগে চলেছে কুলি মাথায় মালপত্র নিয়ে। ওপারের সিঁড়ি দিয়ে নেমে রাঙা কাকাবাবু প্ল্যাটফর্মের দিকে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেলেন। কলকাতার দিক থেকে গর্জন সহকারে প্রবেশ করল দিল্লি কালকা মেল। একটু পর শিশির দেখলেন ট্রেনের চাকার ছন্দময় ঝংকারের সঙ্গে অন্ধকারের বুকে একটা আলোর মালা দুলে দুলে দূরে চলে গেল। পরবর্তী জীবনে আমার বাবা প্রায় স্বপ্ন দেখতেন এক ধরনের উইশফুল থিঙ্কিং, রাঙা কাকাবাবুকে স্টেশনে আনতে গেছেন, উনি ট্রেন থেকে নামছেন। এই মহানুষ্কামনী ছিল সুভাষচন্দ্র থেকে নেতাজিতে উত্তরণের প্রথম পদক্ষেপ। ইউরোপে নিজের হাতে গড়া ইন্ডিয়ান লিজন ও ফ্রি ইন্ডিয়া সেন্টার ফেলে রেখে আবার দুর্গম যাত্রা শুরু করেন নেতাজি 1943 সালের ফেব্রুয়ারি মাসে। ইউরোপ থেকে এশিয়ায় বিপজ্জনক পাড়ি আরম্ভের ঠিক আগে মেজদাদাকে একটি মর্মস্পর্শী চিঠি লিখলেন সুভাষ। আজ পুনরায় আমি বিপদের পথে রওনা হইতেছি, এবার কিন্তু ঘরের দিকে। হয়তো পথের শেষ আর দেখিব না। যদি তেমন বিপদ পথের মাঝে উপস্থিত হয়, তাহা হইলে ইহজীবনে আর কোনো সংবাদ দিতে পারিব না। আমার অবর্তমানে আমার সহধর্মিণী ও কন্যার প্রতি একটু স্নেহ দেখাইবে, যেমন সারা জীবন আমার প্রতি করিয়াছ। তার একমাত্র ভারতীয় সঙ্গী আবিদ হাসানকে বিশেষ কিছু আগাম জানানো হয়নি। তিনি শুধু জানেন দীর্ঘ যাত্রা সামনে, ব্যাগ গুছিয়ে নিতে হবে। তার মনে হলো হজের সময় সাম্রাজ্যবাদ বিরোধী নতুন লড়াকুদের খুঁজে বার করার যে পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল, তার জন্য হয়তো তাকে মক্কা পাঠিয়ে দেওয়া হবে। বার্লিন ট্রেন স্টেশনে নেতাজিকে দেখে বুঝলেন তিনি তার নেতার সঙ্গী হতে চলেছেন। বার্লিন থেকে কিলের দিকে ট্রেন ছুটছে 8ই ফেব্রুয়ারি 1943। এমন সময় নেতাজি জিজ্ঞেস করলেন, নাও ডু ইউ নো where you are going? হাসানের উত্তর, yes sir, I know where we are going. নেতাজির আবার প্রশ্ন, where are we going? এবার উত্তর, we are both going to perform Hajj. এই যাত্রা ছিল একটা পিলগ্রিমেজ টু ফ্রিডম। এবং এই সব কাহিনী আমি আবিদ হাসানের নিজের মুখে শুনেছি। তাকে আমি প্রথম দেখি 1970 সালের জানুয়ারি মাসে, 51 সাল আগে। আমার বাবার আমন্ত্রণে তিনি এসেছিলেন, আমাদের 1 নম্বর বুডবান পার্কের বাড়িতে ছিলেন। এবং 23শে জানুয়ারি 1970 তিনি নেতাজি ওরেশন দিয়েছিলেন। তার ওরেশনের বিষয়বস্তু ছিল দ্য মেন ফ্রম ইম্ফাল। এবং 1 নম্বর বুডবান পার্কের দক্ষিণের বারান্দায় বসে তিনি যখন নেতাজির কথা আমাদের শোনাতেন, তখন তিনি অঝরে কাঁদতে থাকতেন। তারপরে 1976 সালে তিনি যখন আবার এসেছিলেন, আমাদের বসুন্ধরা বাড়িতে তিনি ছিলেন। এবং সেই সময় আমার বাবা মার সঙ্গে আমিও উপস্থিত ছিলাম, যখন তার একটা দীর্ঘ ইন্টারভিউ আমরা রেকর্ড করেছিলাম। এবং তার ভিত্তিতেই আমার মা কৃষ্ণা বসু লিখেছিলেন তার দীর্ঘ প্রবন্ধ সৈনিকের স্মৃতি। এই লেখাটি আমার মার প্রসঙ্গ সুভাষচন্দ্র বইয়ে প্রকাশিত হয়েছিল, পরে আপনারা সকলেই পড়তে পারবেন। এই আবিদ হাসান ছিলেন এক আশ্চর্য ব্যক্তি। তিনি ইউরোপে নেতাজির সঙ্গে ছিলেন, তার ডুবোজাহাজে 3 মাসের যাত্রায় একমাত্র ভারতীয় সঙ্গী ছিলেন। আবার সিঙ্গাপুর এবং রেঙ্গুনে তার বাড়িতেই থাকতেন, খুব কাছের মানুষ ছিলেন। আবার ইম্ফালে যুদ্ধ করতেও গিয়েছিলেন। জুলাই 1943 থেকে অগাস্ট 1945 পর্যন্ত নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের আত্মবলিদানের গাথা এশিয়ার বিস্তীর্ণ রণাঙ্গনে রক্তের অক্ষরে খচিত হলো। সিঙ্গাপুরে দীর্ঘ
কর্মব্যস্ত দিনের শেষে মাঝে মাঝে গাড়িতে চলে যেতেন নেতাজি রামকৃষ্ণ মিশনে। মিলিটারি পোশাক ছেড়ে একটি সিল্কের অঙ্গবস্ত্র পরে নিতেন সেখানে। 2-1 ঘন্টা ধ্যানে বসতেন, বোধহয় বেরিয়ে আসতেন একেবারে পুনরুজ্জীবিত হয়ে। যুদ্ধের সময় তিনি সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে তুফান তোলা ব্যস্ততম ব্যক্তিত্ব, অথচ ঘনিষ্ঠজনেরা দেখতেন চুপচাপ সময় তিনি একজন আশ্চর্য রকমের শান্ত মানুষ, প্রায় বুদ্ধের মতো সুস্থিত। এসে আয়ার লিখে গেছেন যে নেতাজি নেভার স্পোক হিজ গড, হি লিভড হিম। আর পরে আমার বাবা যখন নেতাজি রিসার্চ ব্যুরো স্থাপন করলেন, তখন এই রামকৃষ্ণ মিশনের ব্রহ্মচারী কৈলাসম, পরে তার নাম হয়েছিল স্বামী সত্যানন্দ, অনেক চিঠিপত্র পাঠিয়ে দিয়েছিলেন আমার বাবার কাছে। সেগুলি নেতাজি রিসার্চ ব্যুরোতে সুরক্ষিত। এমনকি নেতাজি যে টেবিল চেয়ার ব্যবহার করতেন তার সিঙ্গাপুরের বাড়িতে, সেগুলিও তিনি পাঠিয়েছিলেন নেতাজির সংগ্রহশালায়, নেতাজি ভবনে। 21শে অক্টোবর 1943 যে আজাদ হিন্দ সরকারের ঘোষণাপত্র নেতাজি পাঠ করলেন, সেখানেও আত্মোৎসর্গের কথা। In the name of God, in the name of bygone generations who have welded the Indian people into one nation, and in the name of the dead heroes who have bequeathed to us a tradition of heroism and self-sacrifice, we call upon the Indian people to rally round our banner and strike for India's freedom. 3টি উর্দু শব্দ, এতমাদ বিশ্বাস, ইত্তেফাক ঐক্য এবং কুরবানি ত্যাগ, এই হলো আজাদ হিন্দ আন্দোলনের আদর্শ মন্ত্র। 1943 সাল শেষ হওয়ার আগেই নেতাজির গোপন দূতেরা পৌঁছে গেলেন কলকাতায়। 22-23 ডিসেম্বর রাত্রে একটি দল সাবমেরিন করে এসে নামল গুজরাটের কাথিয়াওয়াড় উপকূলে। তাদের নেতা ডিসেম্বরের শেষে বুডবান পার্কের বাড়িতে শিশির কুমার বসুর সঙ্গে দেখা করলেন। তখন বাবা অন্তরীণ প্রেসিডেন্সি জেলে তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের পরে। তারপরে সেখানে তার টাইফয়েড হয়, মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন, পরে তাকে বাড়িতে অন্তরীণ করা হয়। সুভাষচন্দ্রের একটি বাংলা লেখা চিঠি শিশিরের হাতে দেওয়া হলো। তারিখ শ্রী শ্রী কালী পূজা, 29শে অক্টোবর 1943। বেঙ্গল ভলান্টিয়ার্স বিপ্লবী দলের যেসব কর্মী তখনও জেলের বাইরে, তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে দিলেন শিশির। 1944-এর জানুয়ারি মাসে কলকাতা থেকে নেতাজির সঙ্গে রেডিও সংযোগ সফলভাবে স্থাপিত হলো। প্রথমেই কলকাতা থেকে ভেসে এলো একটি বার্তা, কোনো গুরুতর সামরিক তথ্য নেই তাতে। সেই সন্ধে দেবনাথ দাস সুভাষচন্দ্রকে বললেন, আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। না, আমি ক্লান্ত নই, নেতাজির উত্তর। আজ খবর পেয়েছি আমার মা আমাদের ছেড়ে চলে গিয়েছেন। 1944 ও 1945-এর প্রথম অর্ধে উত্তর পূর্ব ভারতে ও বার্মায় তুমুল যুদ্ধ হলো। আজাদ হিন্দ ফৌজের প্রথম ডিভিশন লড়াই করেছিল ইম্ফল এবং কোহিমায়, এবং এই প্রথম ডিভিশনের কমান্ডার ছিলেন মোহাম্মদ জামান কিয়ানি। এই প্রথম ডিভিশনের যে গান্ধী ব্রিগেড প্যালেল এয়ারফিল্ড দখল করেছিল ইম্ফলের কাছে, তার নেতৃত্ব দিয়েছিলেন ইনায়েত জান কিয়ানি। গত বছর আমি ইম্ফল গিয়েছিলাম। ইম্ফলের কাছে ময়রাঙে তেরঙ্গা পতাকা যিনি উত্তোলন করেছিলেন, তার নাম ছিল শওকত মালিক, এবং আবিদ হাসানও শেষ পর্যন্ত ইম্ফলে এসেছিলেন যুদ্ধে যোগদান করতে। তারপরে অবশ্যই চলো দিল্লি ধ্বনি দিয়ে এগিয়ে যাচ্ছিল আজাদ হিন্দ ফৌজ। নেতাজির স্বপ্ন ছিল যে কলকাতায় যখন প্রবেশ করবে আজাদ হিন্দ ফৌজ, তার নেতৃত্বে থাকবে রানী অফ ঝাঁসি রেজিমেন্ট।
লক্ষ্মী স্বামীনাথনের নেতৃত্বে। কিন্তু যুদ্ধের মোড় ঘুরে গেল, আমেরিকান এয়ারফোর্স ইংরেজদের সমর্থন করল এবং দিল্লির দিকে যে যাত্রা শুরু হয়েছিল তা ইম্ফালে থমকে গিয়েছিল। কিন্তু তাও আজাদ হিন্দ ফৌজ বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিল উত্তর পূর্ব ভারতে এবং বার্মায়। আমি নিজে গুরবক্স সিং ধিলানের কাছে শুনেছি কিভাবে তার নেহেরু ব্রিগেড অনেক দিন ইরাবতী নদীর এপারে ইংরেজ সৈন্যদের আটকে রাখতে সফল হয়েছিল। এপ্রিল 1945-এ বার্মা ছাড়ার আগে নেতাজি তার সৈনিকদের উদ্দেশ্যে বললেন, "The future generations of Indians who will be born not as slaves but free men because of your colossal sacrifice will bless your names and proudly proclaim to the world that you, their forebears, fought and suffered reverses in the battles in Manipur, Assam, and Burma. But through temporary failure, you paved the way to ultimate success and glory." এবং আমরা তো সকলেই জানি যে লাল কিল্লায় যখন আজাদ হিন্দ ফৌজের অফিসারদের বিচার বসলো তখন বেছে নেওয়া হয়েছিল তিনজনকে। একজনের নাম শাহনওয়াজ খান, আরেকজনের প্রেম কুমার সাইগাল এবং তৃতীয় জন ছিলেন গুরবক্স সিং ধিলান। এবং তখন ধ্বনি উঠেছিল, লাল কিলে সে আয়ে আওয়াজ, সাইগাল, ধিলান, শাহনওয়াজ। নেতাজি সকলকে সমান শ্রদ্ধা দিয়ে, সমান অধিকার দিয়ে ঐক্যবদ্ধ করেছিলেন। তাই তার সাম্য এবং ঐক্যের আদর্শ আজ বিশেষভাবে স্মরণ করা উচিত। 8ই জুলাই 1945 নেতাজি আজাদ হিন্দ ফৌজের সেনানীদের স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিঙ্গাপুরে সমুদ্রের তীরে। 15ই অগস্ট 1945 একটি নকশা বেছে নিয়ে সিরিল জন স্ট্রেসিকে বলেন যে ইংরেজরা পৌঁছানোর আগেই যেন স্মৃতিস্তম্ভটি নির্মিত হয়। স্ট্রেসি কথা দিয়েছিলেন যে সেই কাজ তিনি সম্পন্ন করবেন এবং করেও ছিলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই স্মৃতিস্তম্ভটি মাউন্টব্যাটেন উড়িয়ে দিয়েছিল। কিন্তু সিঙ্গাপুর সরকার আবার একটি স্মৃতিস্তম্ভ 1995 সালে সেখানে গড়ে দিয়েছে। যে স্মৃতিস্তম্ভটি সিরিল জন স্ট্রেসি তৈরি করেছিলেন তার ওপর খোদাই করা ছিল আজাদ হিন্দ ফৌজের আদর্শ, এতমাদ, ইত্তেফাক, কুরবানি, বিশ্বাস, ঐক্য, ত্যাগ। স্বাধীনতার ঠিক 2 বছর আগে 15ই অগস্ট 1945 নেতাজি তার শেষ ঘোষণাটি করলেন, যা একটি প্রকৃত ভবিষ্যৎবাণী। তিনি লিখলেন তার অর্ডার অফ দ্য ডেতে, "The roads to Delhi are many, and Delhi still remains our goal. The sacrifices of your immortal comrades and yourselves will certainly achieve their fulfillment." তারপরে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজের ভার তিনি দিলেন মোহাম্মদ জামান কিয়ানিকে এবং চললেন ব্যাংকক এবং সাইগনের পথে। আবিদ হাসান সেই 1976 সালের আমাদের ইন্টারভিউতে একটি কথা বলেছিলেন যে নেতাজির যেন ইচ্ছে ছিল আবিদ হাসানকে নিয়ে যাবেন সাইগন থেকে, কিন্তু হাবিবুর রহমান ছিলেন আরো সিনিয়র। তাই যখন বলা হলো তার শেষ যাত্রায় তিনি একজনকে নিয়ে যেতে পারবেন, আরো 5 জনকে রেখে যেতে হবে, তখন তিনি হাবিবুর রহমানকে বেছে নিয়ে তিনি রওনা হয়ে পড়লেন। নেতাজির দৃঢ় বিশ্বাস উচ্চারিত হয়েছিল সেই 1940-এর তার পলিটিক্যাল টেস্টামেন্টে, যেটি তিনি লিখেছিলেন তার আমরণ অনশনের ঠিক আগে। এবং সেই বাণী দিয়েই আজ আমি আমার এই স্বামী তথাগত নন্দ স্মারক বক্তৃতাটি শেষ করব। নেতাজি লিখেছিলেন, "No idea has ever fulfilled itself in this world except
through an ordeal of suffering and sacrifice. তার এই ত্যাগের এবং কুরবানির আদর্শ বিশ্বের সমস্ত মুক্তিকামী মানুষের কাছে পাথেয় হয়ে রয়েছে। তাই তার আইডিয়ালস এন্ড ড্রিমস, তার চিন্তা, তার আদর্শ, তার স্বপ্ন নতুন প্রজন্মের কাছে সম্পদ হয়ে থাকুক এবং নেতাজির আদর্শেই অনুপ্রাণিত হয়ে যেন ভারতবর্ষের এবং বাংলার নতুন প্রজন্ম আমাদের দেশের সেবার কাজে লাগে। জয় হিন্দ।